সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধরা। আজকের আয়োজনে আমরা যে শিরোনামে কথা বলবো সেটা শুরুতেই জানিয়ে দিই, রাজনীতির মাঠে হচ্ছেটা কি। এই শিরোনামে আলোচনা বেগবান করব নিঃসন্দেহে, এবং পুরো আলোচনার সময়টাতে ফেরদৌস আহমেদ থাকছি। যারা রয়েছেন আমার সাথে শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের এই আলোচনা অনুষ্ঠান প্রতিদিনকার মতো ফেসবুকে যুক্ত হয়ে আপনারা দেখে নিতে পারবেন। facebook.com/channel9bd.tv-তে দেখতে পাবেন ইউটিউবেও youtube.com/channel9GEC-তে। সোহরাব হাসান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। রাজনীতির মাঠে আসলে কি হচ্ছে বা কি হচ্ছে রাজনীতির মাঠে, যেভাবেই বলি না কেন আসলেই হচ্ছেটা কি? আসলে হচ্ছে যা হওয়ার কথা তা হচ্ছে না, যা হওয়ার কথা নয় তাই হচ্ছে। অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালিত হয় আইনের ভিত্তিতে, বিধিমালার ভিত্তিতে, এবং যার যার এখতিয়ার সেখানেই তার থাকার কথা। কিন্তু আমরা দেখি সব সমাধান হয় মাঠে। তো মাঠে সমাধান হওয়ার কথা না, সমাধান হওয়ার কথা মন্ত্রণালয়ের বিভাগে, যার যার দায়িত্ব। আপনি গত 1-1.5 সপ্তাহ যে ঢাকা শহর যে অচল হয়ে পড়েছে, হয় কোনো না কোনো পক্ষের আন্দোলন, অবরোধ, ঘেরাও, রাস্তায় অবস্থান নেওয়া ইত্যাদি। হ্যাঁ, ন্যায় কোন আন্দোলন ন্যায়সঙ্গত, কোন আন্দোলন ন্যায়সঙ্গত নয় সেই বিতর্কে যাচ্ছি না। আমরা ধরে নিলাম যে সব আন্দোলনই ন্যায়সঙ্গত। তার সরকার একই রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে না কেন, একইভাবে সাড়া দিচ্ছে না কেন? কোনোটা 3 দিন পর সাড়া দেয়, কোনোটা 1 ঘন্টার মধ্যে সাড়া দেয়। তো সরকারের এই যে দ্বৈত নীতি, এটি মানুষকে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে, একটা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। এবং সরকার কোনটা কবে করছে, যেমন ধরুন একজন অভিনেত্রী, তিনি কোন মামলার আসামি, হত্যা মামলারই আসামি, তাকে আটকে দিলেন। মানুষের মধ্যে প্রশ্ন হলো কী কারণে তাকে আটকা হলো, এবং তিনি ওই সময় ছিলেন না। পরদিন তার জামিনের আবেদন করা হলো, জামিন দেওয়া হলো না, তাকে কারাগারে পাঠানো হলো, এবং আদালত একটা তারিখ ঘোষণা করলো যে অমুক তারিখে তার শুনানি হবে, এবং এর 24 ঘন্টার মধ্যে আবার তার শুনানি হলো, তার জামিনও হলো, এবং তিনি কারামুক্ত। আর সর্বশেষ অনলাইনে দেখলাম যে তিনি কারামুক্ত। এই ঘটনাগুলো কী প্রক্রিয়ায় হলো এবং কী প্রক্রিয়া হওয়ার কথা ছিল? প্রথমত হচ্ছে, যদি তার আটকটাই অন্যায় হয়, তাহলে পরবর্তী ঘটনাগুলো তো সরকারের দায় নিতেই হবে। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তার যৌক্তিক অযৌক্তিক না, তাদের 3 দিন রাস্তায় থাকতে হলো। সরকারের এমন শিক্ষা উপদেষ্টা আছে, অন্য উপদেষ্টা আছেন, সরকার আরও নীতি নির্ধারক আছেন, তারা যে কেন তাদের, এবং তারা এর আগে কিন্তু তারা সময়সীমাও বেঁধে দিয়েছে, আলটিমেটাম দিয়েছে, তাদের সাথে কেন আলোচনা করলেন না? সুতরাং আমরা প্রতিটি ক্ষেত্রেই দেখি সরকার তখনই, যখন সরকারের নাকে পানি আসে তখন সমাধানের চেষ্টা করে, তার আগ পর্যন্ত হাঁটু পানিতে সমাধানের চেষ্টা করে না। যেটা সচিবালয়ের ভেতরে অথবা যমুনায় যে সমাধান হওয়ার কথা, সেটি না হয় রাস্তায় সমাধান হয়, এবং তাতে এর সঙ্গে সংশ্লিষ্টরা তারা হয়তো বিজয়ী ভাবতে পারেন। কিন্তু সাধারণ মানুষ, ঢাকা শহরে 2.25 কোটি মানুষ, সেই 2.25 কোটি মানুষের যে প্রতিদিনের যে সংগ্রাম, তাকে জীবিকার জন্যে, তাকে কাজের জন্যে বাইরে যেতেই হয়, এবং এরকম অচল অবস্থা থাকলে কীভাবে? আরেকটি বিষয় হচ্ছে যে সরকার কোনো ব্যাপারই, আমরা গণমাধ্যমে অনেক খবর আসে, অনেক আসে না, কিন্তু অনেক প্রশ্ন আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, জনপরিমণ্ডলে, কিন্তু সরকার কোনটার জবাব দেয় না, কি হচ্ছে সেটাও বলে না। এবং যখন একই সঙ্গে দুটো ব্যাপারে, কিন্তু সরকারের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করে যেটা সরকারের ব্যাখ্যা, এই অবস্থায় আমরা দেখি না। চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রেও দেখি না, মানবিক করিডোরের ক্ষেত্রেও দেখি না, বা অন্য ক্ষেত্রেও। তো এই সরকার এক ধরনের নিষ্ক্রিয়তা লক্ষ্য করে সেই জবাবগুলো দেখেন না বা ব্যাখ্যা খুঁজে পান না। কিন্তু ম্যান্ডেট নিয়ে অনেক কথা আছে যে প্রেস উইং আবার সেই ব্যাপারে অনেক বেশি জবাব দিচ্ছেন, এবং সেটা আসলে কতটা যৌক্তিক অযৌক্তিক রয়েছে রাজনীতির আলোচনার মাঠে।
আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে এই জায়গাটাই শুনতে চাই। তাহলে অনেক ব্যাখ্যা দিচ্ছেন না, আবার কতটুকু ম্যান্ডেট পেয়েছে, সব ম্যান্ডেট পেয়েছে, এই ব্যাখ্যা তো তুলে ধরছেন প্রেস সচিব। প্রথমত প্রেস সচিব তো ডক্টর ইউনূসের প্রেস সচিব, মানে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তো ওনার দায়িত্ব হচ্ছে উনি একজন গণকর্মচারী, সার্ভেন্ট অফ দি রিপাবলিক যেটা আছে এখন বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একজন কর্মচারী উনি। তো উনি তো ডক্টর ইউনূসের যে বক্তব্য সেটাই তুলে ধরবেন। তো তার বাইরে উনি অনেক কথা বলেন, অনেক এই যে ম্যান্ডেটের কথা যদি আলোচনা করেন, ম্যান্ডেটের কথা আলোচনা করতে হলে তো অনেক আইন কানুন ঘাটতে হবে। এখন আপনি এই সরকারের শপথ গ্রহণের সময় সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট 106 অনুযায়ী রাষ্ট্রপতিকে বলেছে যে এই সরকারের শপথ গ্রহণ করানো যেতে পারে। এই কারণে শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু ঘোষিত টাইমের 2 ঘন্টা পরে হয়েছে। এবং সেখানে যদি আপনি 106 অনুচ্ছেদ পড়েন তখন দেখা যাবে যে ওখানে নির্বাহী দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রপতি বিশেষ পরিস্থিতিতে এরকম একটা সরকার গঠন করতে পারেন বা শপথ করাতে পারেন নির্বাহী দায়িত্ব পালনের জন্য। তো এখন নির্বাহী দায়িত্ব পালন আর কি ম্যান্ডেট আছে এটা নিশ্চয়ই আমরা পরিষ্কার হয়েছি। আর বেশি কি পরিষ্কার করার দরকার আছে? নির্বাহী দায়িত্ব হচ্ছে আপনি এক্সিকিউটিভ দায়িত্বগুলো পালন করবেন। নির্বাহী দায়িত্ব মানে এটা নয় যে আপনি এমন কাজ করবেন যেটা রাজনৈতিক সরকারের করার কথা, অথবা আপনি সেই কাজটাও করতে পারেন সকলকে ডেকে, স্টেক হোল্ডারদের দেখে আলোচনা করে যদি একটা রাজনৈতিক ঐক্যমত্য হয়, একটা যুদ্ধের সিচুয়েশন। সংকটটা ছিল টু ডু এভরিথিং। না, টু ডু এভরিথিং তো কোনো সরকার করতে পারে না। ইভেন এটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারও করতে পারে না। টু ডু এভরিথিং মানে কি? আপনি দেশ বিক্রি করে দেবেন নাকি? আপনি আপনার বর্ডারের থেকে বর্ডার খুলে দেবেন নাকি? আপনি বন্দর বিক্রি করে দেবেন নাকি? এরকম করতে পারেন না। সো আমি এটা একদম হার্শ ল্যাঙ্গুয়েজে বললাম যে আপনি দেশ বিক্রি করতে পারেন না। সুতরাং যে কোনো সরকার কি করতে পারবে এটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হতে হবে। কারণ জনগণ সরকার গড়ে, সরকার নির্বাচিত করে, এটা হলো নির্বাচিত সরকার। আর এই সরকারও জনসমর্থনে হয়েছে, কারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই যে রেফারেন্সের কথা বললাম সেই রেফারেন্সের মধ্যে দিয়ে সরকার শপথ গ্রহণ করেছে। এখন সরকার যে গত 9 মাসে চলছে এইটাতে তাদের কাছে যা যা ম্যান্ডেট ছিল, ওকে আপনার সব ম্যান্ডেট আছে, আপনি করেন। আপনার তো প্রধান ম্যান্ডেট হলো যে আপনি একটা নির্বাচন করবেন। কেন এটা নির্বাচন করবেন? কারণ একটা আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনার সরকারের নাম তো আপনারাই ঠিক করছেন, এটা তো অন্য কেউ ঠিক করে দেয়নি, তাই না? যে এটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী মানে মাঝখানের সরকার। কিসের মাঝখানে? তার মানে একটা রেগুলার ডেমোক্রেটিক গভর্নমেন্ট হবে। মানে আমাদের দেশে যেহেতু আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি অনুসরণ করছি এবং আমরা মনে করি এখনও, এবং সারা বিশ্ব মনে করে যে ডেমোক্রেসির কোনো বিকল্প নাই যেটা সরকার পরিচালনার ভালো বিকল্প হতে পারে। সুতরাং আমাদের সরকার পরিচালনার বিকল্প নেই, একটাই আছে, অল্টারনেটিভ না থাকার কারণে যে আমরা ডেমোক্রেটিক ওয়েতে করবো, আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি ফলো করি। সুতরাং নির্বাচন হবে, জনগণ যাকে পছন্দ করবেন, যাদের পছন্দ করবেন, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদেরকে আপনি সরকার গঠন করতে বলেন, তারা সরকারের দায়িত্ব নেবে। এই সরকারের প্রধান ম্যান্ডেট হলো একটা নির্বাচন করা, সেটা হলো আসল ম্যান্ডেট। তারপরে সংস্কারের একটা ম্যান্ডেট আছে, সেইটাও আলাপ আলোচনা হয়নি। আপনি কি এখানে সরাফ সাহেব আছেন, আপনি আছেন, আপনারা মিডিয়াতে কাজ করেন, আপনি কি 7ই আগস্টে সরকার শপথ নিয়েছেন না 8ই আগস্টে? 8ই আগস্টে। 8ই আগস্টে রাত 10টার আগে কি সংস্কার বলে কোনো শব্দ আমরা শুনছি নাকি? শুনি নাই তো, সরি শুনি নাই। বাট করা যাবে না এরকম নয়, আমি সেটা বলছি না। বাট সংস্কার বলে কোনো শব্দই ছিল না, শুনিই নেই যে কী সংস্কার করতে হবে। রাজনৈতিক বন্দোবস্ত শুনেছি, শুনি নাই। সরকার গঠন হওয়ার পর এগুলো শুনছে, ভালো কথা, এগুলো করতে হবে। তো আপনি সংস্কার কতটুকু করবেন? যতটুকু আপনি ঐক্যমত্যে পৌঁছতে পারবেন রাজনৈতিক দলগুলোর সাথে। যেটা সরাফ সাহেব বলতে পারবেন যে আপনি তো অনেকগুলো সংস্কার কমিশন, যেটা করার জন্য কোনো আইন পরিবর্তন করতে হবে না কিংবা সংবিধান পরিবর্তন করতে হবে না, সেই সংস্কারগুলো আপনি করেন না। আপনি কি যে স্পেশাল পাওয়ার অ্যাক্টের মতো একটা জঙ্গলি আইন, যেটা নিয়ে হাজার হাজার পৃষ্ঠা লেখা হয়েছে, ওনারা লিখেছেন, হাজার হাজার বক্তব্য দিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের বিরুদ্ধে সবচেয়ে অনেকগুলো 100টা কমপ্লেনের মধ্যে এটা একটা বড় কমপ্লেন ছিল যে উনি একটা জঙ্গলি আইন করে দেশে অন্যদেরকে উপর নির্যাতন করেছেন। সেই নিবর্তনমূলক আইনটা কি 50 বছরে বাতিল করেছে কোনো সরকার? এই সরকার কি করেছে? করেনি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক আন্দোলন হচ্ছে, তারা এসে বলছিলেন যে এইসব আইনগুলো জঙ্গলি আইন বাতিল করে দিতে হবে, করেন নাই। বরঞ্চ তারা আরেকটা জঙ্গলি আইন করার চেষ্টা করছেন, সেটা হলো 8 দিনের মধ্যে সরকারি কর্মচারীদের চাকরি চ্যুত করার একটা আইন যোগ করতে যাচ্ছেন, যেটা 1979 সালে একটা মার্শাল অর্ডিন্যান্সের মাধ্যমে করা হয়েছিল। তখন ব্যাংক সেক্টরে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল, সেই জন্য তাদের উপরে এই আইনটা কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। আপনি যে প্রশ্নগুলো তুলেছেন, এরকম আরও অনেক প্রশ্ন রয়েছে রাজনীতির মাঠে। সেই জায়গায় আসলে রাজনীতির মাঠে কি হচ্ছে বা অন্তর্বর্তী
সরকারকে নিয়েই রাজনীতির মাঠে রাজনীতিবিদরা কি ভাবছেন সে জায়গায় ছোট্ট একটা বিষয় উল্লেখ করতে চাই। সোহরাব হাসান, বিএনপির একজন নেতা বলেছেন যে সংবিধান রয়েছে সেই সংবিধান ফ্যাসিস্ট তৈরি করবে দেখে নানান চিন্তা করা হচ্ছে যে যাতে ফ্যাসিস্টের উত্থান না হোক। কিন্তু এখন একদম অন্তর্বর্তী সরকারের দিকে তীর ছুঁড়ে বলা হচ্ছে যে রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে সেটা যদি কমও হয়ে থাকে সেই ক্ষমতাটুকুও তো তারা ঠিকভাবে করতে দিচ্ছে না। রাষ্ট্রপতি প্রেস উইং উঠিয়ে নিয়ে আসা হয়েছে, রাষ্ট্রপতিকে কোনো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিছুই জানানো হয় না। এইগুলো তাহলে তারা কি করছেন, এই আলাপটিও রয়েছে। না, আলাপ তো একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে যে ধরনের আইন কানুন নিয়ম নীতি মানা উচিত আমাদের এখানে কোনো সরকারই মানে না। নির্বাচিত সরকারও মানে না, এই সরকার তো অন্তর্বর্তী সরকার। কারণ বিগত সরকারের আমলে একাধিক রাষ্ট্রপতি ছিলেন। এই রাষ্ট্রপতির যে ক্ষমা, রাষ্ট্রপতিদের দেখলাম যে দলীয় নেতাদের যে কারো মৃত্যুদণ্ড হয়েছে, কারো যাবজ্জীবন হয়েছে, কারো বিরুদ্ধে খুনের মামলায় দণ্ডিত, তাদেরকে ক্ষমা করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তো ক্ষমা করেননি, নির্বাহী বিভাগ অর্থাৎ যে সরকার ছিল সেই সরকারের প্রধান তাকে অনুরোধ করেছে বা তাকে এক ধরনের বাধ্য করেছে। আরেকটি মৌলিক প্রশ্ন সেটি হচ্ছে এই সরকার সম্পর্কে। এই সরকার কে? এই সরকার যেমন আমরা যে কোনো নিয়মিত সরকারে দেখি কি প্রধানমন্ত্রীকে জনগণ নির্বাচন করে। এই সরকার কিন্তু একজন প্রধান উপদেষ্টা আছেন এবং উপদেষ্টা পরিষদ, তাই তো, প্রধান উপদেষ্টার নেতৃত্বে। তো এই উপদেষ্টারা কার উপদেষ্টা? নিশ্চয়ই জনগণের উপদেষ্টা না, কারণ জনগণকে তো কোনো উপদেষ্টা, তারা কিন্তু সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির উপদেষ্টা। রাষ্ট্রপতি এই রাষ্ট্র পরিচালনার জন্যে, যেহেতু নিয়মিত সংসদ নাই, যেহেতু সরকার নেই, সুতরাং রাষ্ট্রকে একটি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, অর্থাৎ পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত একটা অন্তর্বর্তী ব্যবস্থা, এবং সেখানে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু প্রধান নির্বাহী, শুধু প্রধান না। মানে এটা শুধু প্রতীকী অর্থে নয়। কিন্তু যাই হোক, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এটি। কিন্তু সরকার পদে পদে যেসব পদক্ষেপ নিচ্ছে সেটা জনগণের স্বার্থের কল্যাণের অনুকূলে কতটা যাচ্ছে, এই প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে আপনি বলছেন যে সরকারের এই সরকারের আকাঙ্ক্ষা কী, এই সরকারের কাছে জনগণের আকাঙ্ক্ষা কী? একটা হচ্ছে নির্বাচন দেবে, কারণ 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আরেকটি হচ্ছে যে ভবিষ্যতে যাতে কোনো স্বৈরতন্ত্র আবার না আসতে পারে সেই পথ রুদ্ধ করা। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাব দিয়েছে, সরকারও অনেকগুলো কমিশন করেছে, কিন্তু আলোচনা আগাচ্ছে না কেন? এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের এক দল যা বলে অন্য দল তার বিপরীত অবস্থান নেয়। আমরা মৌলিক বিষয়ে কিন্তু সমস্যার সমাধান করতে পারিনি। নির্বাচনটি জাতীয় সংসদের হবে না গণপরিষদের হবে, এই দ্বিকক্ষের ব্যাপারে একমত হয়েছেন, কিন্তু দ্বিকক্ষের মানে উচ্চকক্ষের নির্বাচনটি কিভাবে হবে, ফলাফলটি কিভাবে হবে, ভোটের অনুপাতে হবে না আসনের অনুপাতে? বিএনপি সহ অনেক দল বলছে আসনের অনুপাতে, অন্যরা বলছে না ভোটের অনুপাতে। প্রধানমন্ত্রী কতবার এক ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবে? অনেকে সংবিধান সংস্কার কমিশন বেঁধে দিয়েছে যে দুবারের বেশি নয়। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না। বিএনপি এর একমত হয়নি। এখন আওয়ামী লীগ যখন মাঠে নেই এবং তার কার্যক্রম নিষিদ্ধ, বাংলাদেশে বিএনপির প্রধান দল। এখন প্রধান দলকে বাদ দিয়ে আপনি কোনো সমাধান করতে পারবেন না। তাহলে এই বিএনপি এবং অন্যান্য দল তাদের একটা জায়গায় আসতে হবে, অর্থাৎ এখানে সবাইকেই কিছু ছাড় দিতে হবে। যদি যে কোনো দল যদি মনে করে যে আমার দাবি না মানলে, আমার যে এত দফা 7 দফা না মানলে আমি নির্বাচন করব না বা নির্বাচন ঠেকিয়ে দেবো। অনেকে তো বলছেন যে এই বিচার এবং সংস্কারের আগে নির্বাচনের কথা বলা যাবে না। তো সুতরাং একটা গণতন্ত্রে হচ্ছে একসঙ্গে চলা। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, নেতাকর্মীদের মধ্যে একসঙ্গে চলার মানসিকতা আছে কি না, শুধু দলের মধ্যে না, দলের ভেতরে
আন্তদলীয় না, দলের ভেতরে যে সংস্কৃতি চলছে, যে কর্মকাণ্ড চলছে, সেটাও খুব আমাদের আশান্বিত করে না যে এত বড় গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কৃতি কিন্তু একই রকম রয়ে গেছে, রাজনৈতিক নেতাকর্মীদের আচরণও একরকম, ভাষাভঙ্গি, যে ভাষায় কথা বলেন এক নেতা আর এক নেতার সম্পর্কে, এক দল আর এক দলের সম্পর্কে, সেটা কিন্তু আমাদের সেই পুরনো সাবেক স্বৈরাচারী সরকারের কথাই মনে করিয়ে দেয়। এখান থেকে তো বেরিয়ে আসার কথা। আপনি দেখুন, একটা আন্দোলন হতেই পারে মেয়র পদে আদালতের রায় বাস্তবায়নের জন্যে, কিন্তু সেখানে নেতাকর্মীদের এই ভাষায় গালাগাল করতে হবে? একজন উপদেষ্টার ছবিতে কী বলে জুতার মালা পরাতে হবে? মানে তাহলে আরেকজন তো আবার এটার পুনরাবৃত্তি করবে। মানে প্রতিহিংসার রাজনীতি আসলে বারবার ফিরে আসছে কিনা, এটা রুচিহীনতা, এটা হচ্ছে মানে কি বলে, মানে এটা কোথাও মানে সভ্যতার মধ্যে এটা পড়ে না। আবার অন্য দিক থেকেও মানে বিএনপি নেতাকর্মীদের যে ভাষায় করা হয়, যেমন একজন নেতা বললেন যে বিএনপি চলে, এনসিপির একজন নেতা বললেন বিএনপি চলে আওয়ামী লীগের টাকায়। এটা কিন্তু তিনি প্রমাণ করতে পারবেন, আর যদি প্রমাণ করতে পারেন তাহলে তো আমরা তাকে সাধুবাদ জানাবো। আর ওই বিএনপি নেতাদের পারবেন না, কিন্তু মেঠো বক্তব্য বা মেঠো রাজনীতিতে যে নানান ধরনের বক্তৃতা আমরা প্রতি মুহূর্তে শুনি, সেটা নিয়েও সাধারণ মানুষকে খুব ভাবায়। আমি বিরতি শেষ করে নিঃসন্দেহে সেই আলোচনায় ঢুকবো। দর্শক, আপনারা রয়েছেন আপনার মতের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। ছোট্ট বিরতি শেষে ফিরে আসবো, সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। আজ কথা হচ্ছে কি হচ্ছে রাজনীতির মাঠে, সেটাই জানবার চেষ্টা করছি। আমি এই পর্যায়ে আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে আসতে চাই, যেখানে সোহরাব হাসান শেষ করেছেন যে প্রমাণ দিতে পারবে কিনা, কিন্তু মেঠো বক্তৃতা, মেঠো বক্তব্যে এই ধরনের আলাপচারিতা আসে। সেই জায়গায় আমি একটু উল্লেখ করতে চাই, আমরা আগের অর্থ পাচারের গল্প যেমন শুনি, এখনও আবার আমরা শুনছি যে এত হাজার কোটি টাকা এই সময়ে 10 মাসে পাচার হয়েছে। সেটার প্রমাণও আসলে কোথায়, পাচার সত্যিই হয়েছে কিনা, আর যদি হয়ে থাকে তাহলে অর্থ পাচারের কোনো মামলা কি আমরা দেখি? আমরা তো হত্যা মামলা দেখি প্রতি মুহূর্তে। না, আমরা তো যেসব মামলা হওয়া দরকার বা যেসব অভিযোগ আছে তদন্ত করে ন্যায্যতার ভিত্তিতে যে মামলাগুলো হওয়া দরকার, আমরা এখন পর্যন্ত সেসব মামলা দেখিনি। আপনার যে মামলাগুলো দেখছি মূলত হত্যা মামলা, ওই যে হত্যা মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছিল 207 নম্বর বা 8 নম্বর আসামি, এবং সেই সময় উনি দেশে ছিলেন না, তাই না? দেশে না থাকার পরেও ওনার নামে একটা হত্যা প্রচেষ্টা মামলা, এবং একজনকে হত্যা করার জন্য এইরকম 300-400 এবং আরও অগন্তি মানুষ আছে। এখন নুসরাত ফারিয়া কি মানে বিদেশ থেকে, মানে কানাডা থেকে তার একটা আত্মা চলে আসছিল এখানে, উনি 7.62 ক্যালিবারের একটা রাইফেল নিয়ে হত্যায় নেমে গেছিলেন, এরকমটাই ভাবতে হবে, মানে ভাবাচ্ছে আর কি। এইসব মামলা দেখে তো মনে হয় যে এই মামলাগুলোর কোনো মেরিট নেই, এবং এই মামলাগুলোর মেরিট না থাকার কারণে এইটা যে যখন করা হয়, যখন মামলার দায়ের করা হয় বা আর্জি করা হয়, সেই স্টেজে এই মামলাগুলো বাতিল হয়ে যেতে পারে বা একটা তদন্ত হতে পারে। যেরকম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন মামলা হয়েছে, তদন্ত হবে, তদন্তে যদি কাউকে দোষী সাব্যস্ত না করা হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আপনি যে নুসরাত ফারিয়ার যে কয়েকটা দিন কাটলো বা 2টা দিন বা কতগুলো ঘন্টা কেটে গেল জেলের অভ্যন্তরে, তো এইটাতে তুমি যদি কোনো কারণে দায়ী না হন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ যদি প্রমাণিত না হয়, তাহলে তার জীবনে তো এটা একটা শক। এই শকটা উনি ভুলবেন কীভাবে? এটা তো বিবেচনা করতে হবে। এটা আপনার পরিবারের স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবারের কারো হলে কেমন লাগতো, বা তার পরিবারে যদি এটা হতো কেমন লাগতো, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা ভাববেন কি না? ভাবা দরকার। যে রাজনীতিতে বলছি না আমরা পরিবর্তন আনার জন্য, আপনার অভ্যুত্থানের মধ্য দিয়ে কী পরিবর্তন আমরা চেয়েছি? দেশে একটা গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে, দেশে আইনের শাসন থাকবে, এবং আইন প্রয়োগ হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা কি দেখছি না। সেক্ষেত্রে উনি কি চাইলে মানহানিকর মামলা এখানে করতে পারেন? করতে পারেন, কেউ করে না। কে করবে এটা? একটা মামলা হয়েছে অবশ্য, বেগম খালেদা জিয়ার নামে যে মামলা করা হয়েছিল দুদক, এটা কিন্তু গভর্নমেন্ট করেনি, এই গভর্নমেন্ট করেনি এটা, বা উনি বেগম খালেদা জিয়া নিজেও করেননি বা তার দল থেকে কেউ করেন। একজন আইনজীবী মামলা করেছেন, তৎকালীন যে দুদকের 3 জন প্রাক্তন চেয়ারম্যান এবং একজন সচিবের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। এই মামলা কতদূর পার্সু হবে আমি জানি না। এসব মামলা হওয়া দরকার, এবং মামলার মধ্য দিয়ে কিন্তু ওই যে সংস্কারের কথা যখন আমরা বলি, তখন আইনের অপপ্রয়োগ করা, মিথ্যা মামলা করা বা আইনের সুযোগে কাউকে হয়রানি করা, এগুলোর বিরুদ্ধে মামলা হওয়া উচিত, এবং মামলাগুলো দ্রুত সমাধান করা উচিত। সেটা কবে হবে আমি জানি না। আমার 54 বছরে এরকম কোনো মামলা আমি দেখি নেই, এবং মামলার কারণে কেউ কোনো বেনিফিট পেয়েছে এটা আমি দেখি নেই। সুতরাং এই সব মামলা হতে পারে, মামলা করা যেতে পারে। আপনি এই মামলাতে আমি একটা এফআইআর দেখছিলাম, যেখানে দেখা গেল যে সামনের পৃষ্ঠার যে ফন্ট, সেটাও ধরেন সুতুনি 11-তে আছে,
পিছনে সব বিজয়তে আছে একেবারে বড় ফন্টে, তার মানে কি এটা কপি অ্যান্ড পেস্ট এবং হত্যা মামলা। আপনি মামলা করেন না, আপনি এত টাকা পাচারের কথা বলেছেন। একদম বলছিলেন একজন সাংবাদিকের কথা যে তিনি বাদীকে জিজ্ঞেস করেছিলেন যে তার নামটা কেন আসামির তালিকায় আসলো, বাদী তাকে চিনেন না বা জানেন না, তাহলে আসামির এই তালিকায় তার নামটা কে যুক্ত করলো? সেটা কি কোনো একটা মহল যারা এটা নিয়ে ব্যবসা করতে চায়, সেটা কি তদন্ত হওয়া উচিত না? হওয়া তো উচিত, এবং এটা তো বলেছে সরকার, আইন উপদেষ্টা বলেছেন, আইজিপি বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আগে বলেছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, একটা নির্দেশনা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারপরে তো ভুয়া মামলা হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ওই একটা ব্যবস্থা তো নেওয়া হয়নি। এগুলো তো ওই যে রিটোরিক, পলিটিক্যাল রিটোরিকের মতো, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো একটা তদন্ত ঠিক মতো করা হয়নি। বাদী তো চেনে না, আপনি আরেকটা মামলা মানে এরকম আপনি শত শত মামলা, তো সবগুলো যদি আলোচনা করতে চান তাহলে তো অনেক সময় লাগবে। বাট প্রথম আলো একটা নিউজ করেছিল, সেখানে প্রথম আলো প্রমাণ করেছে যে মামলার বাদী চেনে না, মামলা কিভাবে হয়েছে। একটা মামলার খবর আমি জানি, মিরপুরে একটা মামলা, যিনি মারা গিয়েছেন তার বাড়ি কিশোরগঞ্জে, মামলা করেছে ডাসার, একেবারে মাদারীপুরের ডাসার উপজেলা একজন লোক, যাকে বাদী চেনে না, মামলার বাদীকে চেনে না। আপনি তো মামলার বাদী তো হবে তার পরিবারের লোকজন, মামলার বাদী হলো ডাসার উপজেলার, ওইখানেও এইরকম 300-400 লোকের বিরুদ্ধে মামলা, এবং তাদেরকে খবর দেয় যে আপনি টাকা পয়সা দেন, আপনার নামটা কাটায় দেয়। তো এইসব মামলা হচ্ছে, একদম সরকারও জানে, পরিষ্কারভাবে জানে, একদম আমি একদম নিশ্চিত সরকার জানে এইসব মামলা করা হচ্ছে টাকা পয়সার জন্য, মানুষকে অযথা হয়রানি করার জন্য এবং সরকারকে বিব্রত করার জন্য। মামলার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু অর্থ পাচারের যে মামলাগুলো হওয়া খুব দরকার। আমরা যদি দেশের বাইরে থেকে টাকা বলি যে টাকা আমরা ফেরত আনবো, তাহলে তাকে দেশের মধ্যে সেটা মামলা হতে হবে, সেটা প্রমাণ হতে হবে, না হলে আমি একটু অন্য দেশের কাছে আমার টাকা ফেরত চাইবো কি করে? সেই মামলাগুলো কি হচ্ছে? অর্থ পাচারের মামলা তো আমরা এখনো দেখিনি, এবং অর্থ পাচারের মামলা কিন্তু একটা খুব কঠিন মামলা। যেহেতু আপনি প্রশ্ন করছেন সেই জন্য বলছি যে অর্থ পাচারের মামলা খুব কঠিন মামলা, এবং টাকা ফেরত আনা সেটা আরও সুকঠিন জিনিস। এখন পর্যন্ত বাংলাদেশে একটাই রেকর্ড আছে যে কিছু ডলার আমরা ফেরত আনতে পেরেছিলাম সিঙ্গাপুর থেকে। তো তার বাইরে আমরা এমন কোনো দেখি নেই। ইভেন এরশাদের বিরুদ্ধে যখন অনেক মামলা করা হয়েছিল তখনও অর্থ পাচারের অনেক অভিযোগ ছিল, এবং আমাদের একটা বিদেশি কনসালটেন্ট ফার্মকে নিয়োগ করা হয়েছিল, এবং কোনো কিছু আমরা প্রমাণক সংগ্রহ করতে পারিনি। কেন এইসবের সাথে তো অনেক দেশ জড়িত। যেমন ধরেন যে আমেরিকা, এখন ট্রাম্প গভর্নমেন্ট একটা গোল্ডেন নাগরিকত্ব দেওয়ার একটা ঘোষণা দিয়েছে না, বলেছে $5 মিলিয়ন এরকম কিছু একটা, একদম কনফার্ম আমি বলছি, বাট অনেক টাকা, অনেক ডলার দিলে আপনাকে গোল্ডেন নাগরিকত্ব দিয়ে দেবে। আমরা এই টাকাটা আওয়ামী আমলে শুনেছি যে এদেশের অনেকে মালয়েশিয়া সেকেন্ড সিটিজেনশিপ নিয়েছে, টার্কি এরকম দিয়েছে, কানাডায় মানুষ টাকা নিয়ে যায় ইনভেস্টমেন্টের নামে। বাংলাদেশের কোনো আইনে আপনি $1, $3, $5 নিতে পারবেন না। এই কারণে আপনি শিক্ষার জন্য কিছু টাকা বাইরে পাঠাতে পারেন, আপনি এলসি খুলতে পারেন, সেটার পেমেন্ট ব্যাংকের মাধ্যমে হবে, আপনি নিতে পারবেন না, বাট নিচ্ছে তো মানুষ, নিয়ে গেছে। তো আপনি যদি পাচারের কথা বলেন তাহলে পাচার কত প্রকার, কি 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 করিতে হইবে, কিভাবে এটা বন্ধ করতে হবে, এটা একটা বিশাল আলোচনা এবং এটা বড় চ্যালেঞ্জ। তো পাচারের মামলা আপনি করেন, কিন্তু প্রমাণ করা খুব কঠিন চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা নিতে হবে আপনাকে। সুনির্দিষ্ট কিছু কিছু জায়গায় তো আলোচনা করা যেতেই পারে, এবং সেই আলোচনা থেকে আসলে যে তথ্যগুলো বের হয়ে আসতে পারে সেটুকু তথ্য তো আমরা পাই না। সোহরাব হাসান, নিঃসন্দেহে আপনি বলবেন যে টিউশন ফির নামে যদি টাকা চলে যায়, যে দেশের বাইরে সন্তান পড়াশোনা করছে, সেখানে টিউশন ফির কারণে এত টাকা গেল, টিউশন ফি ওই ইউনিভার্সিটির কত টাকা, এবং ব্যাংকিং চ্যানেলে যখন যায় তখন কি তার প্রমাণ থাকে না? তবে শিক্ষার্থীদের নামে যে টাকা, যে পরিমাণ টাকা যায় সেটা কিন্তু খুব বেশি নয়। আমি যতটা আমার জানা, বেশি যায় কিন্তু ব্যবসায়ীদের মাধ্যমে, ওভার ইনভয়েস এবং আন্ডার ইনভয়েসের মাধ্যমে। এটি একটি। আবার এখান থেকে যেসব পণ্য রপ্তানি করা হয় সেই অর্থ দেশে আসে কিনা, সবটা আসে না। প্রবাসীরা যে টাকা পাঠান, এখন টাকার অঙ্ক বেড়েছে, কিন্তু সবটাই কি সরকারি চ্যানেলে পাঠানো হয়, ব্যাংকিং চ্যানেলে পাঠানো হয়? এখনও কিন্তু হুন্ডির মাধ্যমে পাঠানো হয়। একটা হচ্ছে তারা কোনো ঝামেলায় যেতে চায় না, তারা কিছুটা হয়তো টাকার পরিমাণও বেশি পায়, এটি একটি কারণ। সবটা মিলে এবং অন্যায় করলে বিচার হবে এই নিশ্চয়তা থাকলে কিন্তু অনেকে এই অপরাধ থেকে দূরে থাকবে, অন্যায় থেকে দূরে থাকবে। আমরা সেটি করতে পারিনি। গত 9 মাসে কিন্তু একটা অর্থনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আশা করেছিলাম,
কিন্তু আমরা তো দেখি যে যারা এই শ্বেতপত্র প্রকাশ কমিটি বা অন্যান্য যারা দায়িত্বে ছিলেন তারা এখন হতাশা প্রকাশ করছেন যে আমরা যে সুপারিশ করেছি, আমরা যা বলেছি তা হয়নি। আর সর্বশেষ দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললেন যে টাকা ফেরত আনা খুব কঠিন, এর কী সময় লাগবে, তিনি 5 বছরের কথা বললেন। এখন 5 বছর তো এই সরকার থাকবে না, এই সরকার নির্বাচিত সরকার আসবে। তা আমরা আশা করব যে নির্বাচিত সরকার সেই কাজটি করবে এবং তার আগ পর্যন্ত প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে যাচ্ছেন এবং সেখানেও দেখলাম যে তিনি সেখানে আলাপ আর সেখানকার যে প্রধানমন্ত্রী এবং অন্যদের সাথে আলোচনায় এই বিষয়টাও উত্থাপিত হবে। তা এখন কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে সরকার কি করছে, কতটা অগ্রগতি হয়েছে। একমাত্র ব্যাংকিং ক্ষেত্রে কিছু কিছু সরকার আনুষ্ঠানিকভাবে বলছে, অন্য কোনো ক্ষেত্রেই বল না। এবং সামনে বাজেট আসছে, এই বাজেট নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে। অন্য সবগুলোই হচ্ছে সরকার ব্যাখ্যা দিচ্ছেন না। এই যে চট্টগ্রাম বন্দরে এখন একটা আন্দোলন হচ্ছে, রাজনৈতিক দলগুলো, এবং এটা যে ভাষায় এটা আন্দোলনকে মোকাবেলা করা হচ্ছে সেটা তো স্বৈরাচারের চেয়েও বেশি। কারণ আপনি কেউ প্রতিবাদ করলে তাকে আপনি বোঝাবেন না, যুক্তি দেবেন না, তথ্য দেবেন না, আপনি বলবেন যে এরা দেশকে বনসাই রাখতে চায়। তার মানে বাংলাদেশে যারা বাম রাজনীতি করে তারা দেশের কল্যাণ চায় না, তারা দেশের মানুষের কল্যাণ মানুষের স্বার্থ দেখে না। বাংলাদেশের যত আন্দোলন হয়েছে, এবারে আন্দোলন যদি বাদ দেন, সব আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বামপন্থীরা। সুতরাং আমরা আসলে হচ্ছে কি, যারা ক্ষমতায় যান তারা ভাবেন যে দেশের মানুষ বোকা। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 15 বছর, দেশের মানুষকে কিন্তু বোকা বানিয়েছে। শেষ পর্যন্ত তাদেরকে কিন্তু দেশের মানুষ বোকা হলেও বিশ্বের মানুষ আসলে কতটা বোকা সেটা একটু বিরতির পরে শুনবো। শুনে বিশ্ব বাংলাদেশ নিয়ে খুব ভাবে টাবে না। এটা আমরা যতটা ভাবি যে আমরা খুবই গুরুত্বপূর্ণ, বিশ্ব গুরুত্বপূর্ণ কতটা এটা গত 10 মাসে প্রমাণিত হয়েছে। কিন্তু বিশ্ব আদৌ এই জায়গাটায় ভাবছি কিনা, আমি এই দৃষ্টিকোণ থেকে বিরতি শেষে ফিরে এসে আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে জানতেই চাই। আমি একটু বিষয়টা উল্লেখ করে রাখতে চাই যে দেশের বাইরে গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা অনেক বলেছেন, দেশটা একদম ফাঁকা করে রেখে গেছে। অর্থনীতির নানান কিছু তিনি যখন বর্ণনা করেছেন তখন রাজনীতির মাঠে প্রশ্ন উঠেছে, এত যদি বিদেশিদের কাছে গিয়ে কান্না করতে শুরু করি যে আমাদের কিছু নাই, আমাদের কোনো অর্থকড়ি নাই, তাহলে বিনিয়োগকারীদের কি দায় ঠেকেছে এদেশে বিনিয়োগ করবে? সেই জায়গায় উনি আসলে ভুল করে ফেললেন কিনা এমন একটি আলোচনাও রয়েছে। নিঃসন্দেহে আপনাকে বিরতি শেষে শুনব। সম্মানিত দর্শক, আপনারা যারা রয়েছেন আপনার মতের আয়োজনে পাওয়ার বাই স্বপ্নধারা, আমরা বাকি আলোচনা নিয়ে ফিরব, সাথে থাকবেন। স্বাগত আবারও আপনার মতের আয়োজনে পাওয়ার বাই স্বপ্নধারা। আজ আমরা একটি প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, কি হচ্ছে রাজনীতির মাঠে। সেই প্রশ্নের বাকি যে উত্তর খোঁজা বা আলাপচারিতা, সেখানেই ফিরছি। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে বিরতিতে যাবার আগেই বলেছিলাম যে এরকম একটি প্রশ্ন রাজনীতির মাঠে রয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা দেশের বাইরে গিয়ে যখন বলতে থাকেন যে একেবারে দেশটা ফাঁকা করে দিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার, বিনিয়োগকারীরা কি আসবে? না, আপনি মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট ডক্টর ইউনূস যখন এই কথাটা বলেন, সেটার মানে এরকম না, মানে একেবারে আমি যদি ওই কথাটাকে পুরাটা ধরেই যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা আসলে ভুল বুঝবো। উনি যেটা বলতে চাচ্ছেন, যে বলতে চেষ্টা করছেন, এটা অবশ্য তার প্রেস সেক্রেটারি ব্যাখ্যা করা উচিত ছিল। সেটা হলো যে অনেক ফ্যাসিবাদী শাসনামলে অনেক লুটপাট হয়েছে, অনেক টাকা, যে একটু আগে আমরা টাকা পাচার নিয়ে আনলাম, অনেক টাকা পাচার হয়েছে, হাজার হাজার কোটি টাকা, এইটা হয়তো বলার চেষ্টা করছেন। বাট বাংলাদেশ ফাঁকা হয়ে গেছে এটা কেউ বিশ্বাস করবে না। বাংলাদেশ কোনো ফাঁকা টাকা হয়নি। বাংলাদেশে আমাদের সমস্ত সেক্টরে যদি আমরা আলাপ করি, বাংলাদেশ ফাঁকা হয়নি, বাংলাদেশ চলছে। যেটা প্রকাশ হয়েছিল সেটার অঙ্কটা নিয়েও এখন কথা হচ্ছে। শ্বেতপত্র নিয়ে তো অনেক কথা, শ্বেতপত্র যারা প্রকাশ করেছিলেন ওখানে কোনো ডেফিনেটিভ কিছু তো পাইনি, আমি দেখিনি। এখন সৌরভ ভাই আরও ভালো বলতে পারবেন তারা পেয়েছেন কিনা। এটা সাদামাটা ওনারা একবারে বললেন যে যত উন্নয়ন প্রকল্প হচ্ছে তার 50% নাকি গায়েব হয়ে গেছে। তো কোনোটাতেও প্রমাণক হিসেবে হাজির করতে পারলেন না। এখন দেখেন যে আমরা শেখ হাসিনার আমলে আমরা পদ্মা সেতু নিয়ে আলোচনা করছি, যে পদ্মা সেতুতে 50% বেশি টাকা দিয়ে নাকি পদ্মা সেতু করা হয়েছে। তো এখন আপনি একটা নতুন সেতুর প্রজেক্ট পাস হলো না, পিপি, চট্টগ্রামে। তো সেই সেতুতে যে খরচ দেওয়া হলো সেটা পদ্মা সেতুর চেয়ে খানিকটা বেশি বা কাছাকাছি। তো তাহলে কি দাঁড়ালো? তারপরে আপনি যে আমাদের যে ডিপ সি পোর্ট হচ্ছে সেখান থেকে যে রাস্তা হবে, সেই রাস্তার খরচটা কি?
সেম খরচ। সুতরাং আপনি হঠাৎ করে ওই যে শ্বেতপত্রে বলে ফেললেন যে এত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনার তো প্রমাণক লাগবে। ওই প্রমাণক ছাড়া ওনারা কম সময় পেয়েছেন, ওনারা একটা সাধারণ দিয়েছেন। তো এইখানে সরকারের যে ইউনিটগুলো এটা নিয়ে কাজ করবে তাদের অনেক কাজ করার কথা, কিন্তু সেই কাজটার চেয়ে সরকারি লোকেরা অন্য কিছুতে ব্যস্ত আছে কিনা এটা আমাদের দেখতে হবে। তারা তো এখন সংস্কারে ব্যস্ত আছেন, তারা কোনো দলকে নিষিদ্ধ করার কাজে ব্যস্ত আছেন, তারা নতুন কোনো রাজনৈতিক দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে সহায়তা করা হয়তো ব্যস্ত আছেন, বিভিন্নজন বিভিন্ন কারণে ব্যস্ত আছেন। মূল কাজ যে করার কথা, যে এই যে আপনি যেটা আমরা নির্বাহী দায়িত্ব, এগুলো কিন্তু নির্বাহী দায়িত্বের মধ্যে পড়ে। যে আপনি টাকা পাচার করছে, আপনি তার নামে মামলা করবেন, তদন্ত করবেন। আপনি খুনের সাথে যুক্ত, তার নামে মামলা করবেন, তদন্ত করবেন। আপনি বেআইনি কাজ করেছে, তার নামে মামলা করবেন, তদন্ত করবেন। এগুলো নির্বাহী দায়িত্ব। এই নির্বাহী দায়িত্ব কিন্তু খুব একটা যে পালন হচ্ছে এরকম না। আমরা শুধু নেগেটিভের মধ্যে আসছি, বয়ানের মধ্যেই এখনো আছি। আগেও বয়ানের মধ্যে ছিলাম, এখনও বয়ানের মধ্যে আছি। কখন বয়ান শেষ হবে সেটার জন্য হয়তো জাতিকে অপেক্ষা করতে হবে। জি, জাতিকে অপেক্ষা যদি করতেই হয় সেই জায়গায় সোহরাব হাসান যেই কিসের মধ্যে নিযুক্ত রয়েছেন বা কি কাজ করছেন সেই জায়গায় একটা ঐক্যমত্যে পৌঁছানোর কাজ হচ্ছে, এটা তো আমরা জোরে সোরে শুনি, কিন্তু সেখানে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব? কারণ নানান ধরনের, আপনি আলাপটি তুলেছিলেন এর আগেও, যে নানান ধরনের যে সংস্কার প্রস্তাব এসছে সেখানে সবাই একমত হচ্ছে না। জুলাই সনদের কথা শুনছি, জুলাই ঘোষণাপত্র, সেখানেও তো একমত হতে পারছে না। না, কিন্তু পারতে হবে। এই সরকার যেমন ওয়াদা করে আসছে যে সেই কাজটা করব আমরা, অর্থাৎ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এবং গণতান্ত্রিক পথে যাতে বাংলাদেশ চলে সে তার একটা পথরেখা দেবে। এবারে যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু এই সরকারকে জবাবদিহি করতে হবে। এবং তারপর দৈনন্দিন জনগণের নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো তো আছেই। প্রথম হচ্ছে জনগণের নিরাপত্তা। মানুষ যদি দেখে যে নিরাপদ নয়, রাস্তায় বের হলে ছিনতাইকারীর কবলে পড়তে হবে এবং আইনের আশ্রয় পাওয়া যাবে না, আইনের সহায়তা পাওয়া যাবে না বা বিচার হবে না, তখন তো এই গণতন্ত্র অনেক দূরের ফানুস মনে হবে। প্রথমত হচ্ছে সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। কিন্তু সরকার, আমরা দেখলাম ডেইলি স্টারে খবর আছে যে গ্রেপ্তারের সংখ্যা স্বাভাবিকের চেয়ে 1.5 গুণ হয়ে গেছে। অর্থাৎ স্বাভাবিকে প্রতিদিন 1000 গ্রেপ্তার হয়, এখন সেটা 1500-এর অনেক বেশি, কিন্তু অপরাধ কমেনি। এর কারণ কি? মানে এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় আইনকে। রাজনৈতিক সরকারগুলো তো করতই, এবং তা নিয়ে তারা নিন্দিত হয়েছে, কিন্তু এই সরকারের কাছে কিন্তু আমরা সেটা আশা করি না। এই সরকার বলছিল যে, বিশেষ করে প্রধান উপদেষ্টা বলছিলেন যে বাংলাদেশ হচ্ছে একটি পরিবার, এই পরিবারের যত সদস্য আছে সবাই সুখে শান্তিতে বসবাস করিবে। কিন্তু এখন সুখে শান্তিতে বসবাসের করার কোনো অবস্থা নেই। যারা, এর অর্থ এটা নয় যারা অপরাধ করেছে তাদের বিচার হবে না, কিন্তু এই গয়রহ মামলা দিলে মানুষের মধ্যে ভীতি তৈরি হবে, কিন্তু বিচার হবে না, মানে শাস্তি পাবে না। রাজনীতি একটা সমাধানে আসবে, আমি মনে করি যে একটা সমাধানে আসতে হবে। সেটি এই ডিসেম্বরে হোক বা জুনে হোক বা তারপরে হোক, না হলে এভাবে যারা কিভাবে আসবে, কে কাকে ছাড় দিবে? আপনি যে শুরুর বক্তব্যে বলছিলেন যে প্রত্যেকটা দলকে ছাড় দিতে হবে, সব দলকেই কিছু ছাড় দিতে হবে। এখন যদি বলেন যে সোহরাব ভাই, আপনি যদি ছাড় দিয়ে একটা জুলাই ঘোষণাপত্র বা একটা ঘোষণাপত্র হলো, যখন হবে ধরেন অক্টোবর ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র হলো, তো তাদের কি বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন? না, তা পরিবর্তন হবে না। তবে একটা ঘোষণা থাকবে, ওই 3 জোটের রূপরেখার মতো আমরা ভবিষ্যতে বলতে পারবো যে তোমরা ওয়াদা রক্ষা করোনি। তাহলে সেই ঘোষণাপত্রের বিষয়টা হলো যে সেই ঘোষণাপত্র এগ্রিমেন্ট, এবং তারপরে এই এগ্রিমেন্টটা জনসমক্ষে প্রকাশ, এবং তাদের যে এগ্রিমেন্ট সেটা থাকতে হবে, এবং রাজনৈতিক দলের নিজেদের যে সংস্কৃতি সেটা পরিবর্তন না হলে এইসব ঘোষণাপত্র ইজ এ পিস অফ পেপার। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এক্সিকিউশনের জায়গায় গিয়ে প্রশ্ন, এবং এই ঘোষণাপত্রে কোনো বিদ্বেষ থাকতে পারবে না, কোনো প্রতিহিংসার কথা থাকতে পারবে না। এখানে থাকতে হবে কিন্তু জাতীয় ঐকমত্যের কথা, জাতীয় পুনর্গঠনের কথা, অর্থাৎ সবাই মিলে বাংলাদেশটাকে নতুন করে করতে চায়। সেটা তো করতে হবে, কিন্তু সোহরাব হাসান আপনি আগে বলছিলেন যে একজন আরেকজনকে যে পরিমাণ বিদ্বেষপূর্ণ ভাষায় মন্তব্য করে বা আক্রমণ করে, সেই প্রতিহিংসার রাজনীতি বা পরমত সহিষ্ণুতা যদি না থাকে, হবে কি এখানে আপনি যুক্ত করবেন? প্রতিহিংসার বাইরে আপনি রাজনীতির স্লোগান দেখেন না, জেন জেড জি এর স্লোগান দেখেন না, কি সান্ডা না কি অমুক বোতল না কি
ওই মূলা কি এগুলো কি এরকম স্লোগান কি আমাদের জীবনে 70, 80, 90 দশকের আন্দোলনের সাথে আমরা যুক্ত কখনোই ছিল এরকম স্লোগান? এটা কি? আপনি প্রতিহিংসা তো শুধু না, নৈতিকতার স্ট্যান্ডার্ডে আপনি বিবেচনা করেন। আপনি এগুলো কি, এগুলোকে আপনি রুচিহীনতা, যদি আরও একটু কঠিনভাবে বলা উচিত আমাদের, বলতে ভয় পাওয়া উচিত না, কেননা মবতন্ত্র চলছে, ভয়ও একটু পেতে হবে আমাদেরকে, কিন্তু আপনি বলতে হবে এটাতে ইতরামির পর্যায়ে চলে গেছে। এইটা কি রাজনীতি, কি আপনি ভালো জায়গায় নিয়ে যাচ্ছি আমরা? আপনি বলছেন যে রাজনীতির একটা বন্দোবস্ত করতে হবে, একটা ঘোষণা করতে হবে, তারপরে এটার ভিত্তিতে একটা নির্বাচন হবে, তারপরে ফেসিবাদ আসবে না, ফেসিবাদ আসবে না, ফেসিবাদ আসবে না, এটার গ্যারান্টি কি? ফেসিবাদ বন্ধ হবে? ফেসিবাদ দিয়ে কিন্তু ফেসিবাদকে রোখা যায় না, বরং গণতন্ত্র দিয়ে ফেসিবাদকে রুখতে হয়। সেই গণতান্ত্রিক ধারায় রাজনীতিকে এগিয়ে নিতে হবে। সব দলের নেতাদের এটি মনে রাখতে হবে। আর যদি না রাখেন, আবার আমরা পরীক্ষা দেব, আবার আমরা আন্দোলন করব, রাস্তায় নামব, এবং গণতন্ত্র অধরাই থেকে যাবে। জি, কিন্তু সব জায়গায় আসলে একমত কিভাবে হবে যদি প্রধানমন্ত্রীর যে ক্ষমতার বা রাষ্ট্রপতি সব ক্ষমতার যে ভারসাম্যের কথা বলা হচ্ছে, সেই জায়গায় 2 বার না 2 মেয়াদ এ নিয়েও এটি কথা হচ্ছে যে না আমরা মেয়াদ বুঝেছিলাম, কিন্তু আসলে ওখানে বার বলা হয়েছে 2 বার। অর্থাৎ এক মেয়াদেও যদি কেউ এরকম হয় যে 2 বার উনি হচ্ছেন, তাহলে তার 2 বার পূর্ণ হয়ে গেল এক মেয়াদি, অর্থাৎ 5 বছরে, যেটা এখন রয়েছে বিদ্যমান ব্যবস্থায়। না, এগুলো তো আপনার টেকনিক্যাল বিতর্ক, এগুলো চলতেই পারে এবং এইসব আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে। 2 মেয়াদ হতে পারে, 2 বারও হতে পারে। এখন 2 মেয়াদ হলেও কোনো অসুবিধা তো নাই, 2 মেয়াদ হলেও তো ভালো। তাতে তো আপনি বিএনপির মতো বড় রাজনৈতিক দলই তো সেখানে মানতে চাচ্ছে না। তারা 2 মেয়াদ মানতে, তারা তো 31 দফায় তারা বলেছিল মেয়াদ না, তারা বার। এখন যেহেতু ওখানে সুপারিশে আছে বার, 2 বার না, সুপারিশ তাহলে 2 মেয়াদ করে দেন। এবং সেখানে আছে যে পর পর, আবার এই শব্দটার মধ্যেও একটা আটকে আছে। আপনি যদি ওইখানে যেতে চান, ওইটুকু যদি সংস্কার একমত হতে পারে, তাও কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো খবর। জি, এনসিসি যে আপনি 2 বার হোক, 2 মেয়াদ হোক, তাও ভালো। আর আমরা সংস্কার চাই, আইন চাই, গণতন্ত্র চাই ব্যক্তিকে ধরে, মানে ধরে নেই যে অমুকে প্রধানমন্ত্রী হবেন, তার কতবার হওয়া উচিত। এটি তো হওয়ার কথা না। যে দেশে নির্বাচনের আগেই ঠিক হয়ে যায় যে কে নেতা হবেন, সে দেশে গণতন্ত্র হয় না, সে দেশে ব্যক্তিতন্ত্র হয়। তা আমরা গণতন্ত্রকে এমন জায়গায় যদি পৌঁছতে পারি, অন্যান্য দেশে কে নেতা হবেন ঠিক হয়ে যায়। সৌরভ ভাই, এটা কি ইউকেতে হয় না? সব দেশে হয় না। না, ইউকেতে হয় না। 3 মাসে 3 জন প্রধানমন্ত্রী বদলানোর পরেও কিন্তু সেখানে গণতন্ত্র সেটা হয়, মানে আপনি প্রধানমন্ত্রী বদলানো যাবে, বাট আপনাকে তো একটা নেতা প্লেস করতে হবে। নেতা থাকতে পারে, কিন্তু ওই যে আমি বলছি যে 3 মেয়াদের জন্য ওনাকেই ধরে নেওয়া, এই যে যারা বিএনপি নেতারা যে 3 মেয়াদের জন্য মরিয়া হয়ে উঠেছে, যে 2 বার পরপর 2 বার, তারপর আরেক বিরতি দিয়ে আরেকবার, এটা হচ্ছে ব্যক্তিকে ধরে যে অমুক নেতা প্রধানমন্ত্রী হবেন, তাহলে তিনি 3 বারের কম হলে এটা দলের জন্য খুব খারাপ হবে। আমার মনে হচ্ছে যে এই চিন্তাই করা উচিত না। জি, আজকের আয়োজন শেষ করতে হবে। যদিও তাদের কাছে ব্যাখ্যা রয়েছে, যদি একজন দেশকে অনেক কিছু দিতে পারে, দলকে দিতে পারে, তাহলে কেন আমরা তাকে দলকে বা দেশকেও বঞ্চিত করবো। এই আলাপটিও রয়েছে। আজকের আয়োজন শেষ করছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনাকে, সোহরাব হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবারও ফিরে আসব আপনার মতের আয়োজনে, আপনাদের মতের প্রতিফলন ঘটাতে। দেখতে চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।